নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। বেশ কয়েকদিন ধরেই আপনারা দেখছেন বিজিবি অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী একটু বেশি লাফালাফি করছিল। ভারত ভারত থেকে বহু বাংলাদেশি তারা এখন পালিয়ে যেতে চাইছেন। এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু আসল ঘটনাটা আপনাদেরকে বলছি। আসলে প্রেক্ষাপট বলাটা দরকার। এখান থেকে বাংলাদেশিরা পালিয়ে যেতে চাইছে, তারা নিজেদের দেশ বাংলাদেশে ফেরত যেতে চাইছে, কিন্তু বিজিবি তাদের আটকে দিচ্ছে। বিজেপি বলছে নেব না। আসলে পাকিস্তান থেকেই তো বাংলাদেশের জন্ম, তো পাকিস্তানের কিছু বদভ্যাসগুলো যাবে কোথা থেকে? আপনারা জানেন কার্গিলে পাকিস্তান নিজেদের সেনাবাহিনীকে অস্বীকার করেছিল, বলেছিল তারা মুজাহিদিন, মানে ওই ইসলামিক জিহাদি জঙ্গি এই টাইপের আর কি। তো নিজেদের লোকেদের নেয় না, তো তার থেকে জন্ম হওয়া বাংলাদেশ এর থেকে আর কত ভালো হবে? তো বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য এখন ভারত কিন্তু প্রস্তুত হয়ে গেছে। বাংলাদেশের তিন দিকে ভারত স্থলভাগ, এবং তিন দিকের মধ্যে বেশিরভাগ জায়গাটাই রয়েছে গেরুয়া বাহিনী অর্থাৎ বিজেপি। পশ্চিমবঙ্গে ছিল না, পশ্চিমবঙ্গেও বিজেপি, আসামেও বিজেপি, ত্রিপুরাতেও বিজেপি, আর বেঁচে রয়েছে মেঘালয় আর মিজোরাম। নমনম করে বিজেপি যেদিন মনে করবে সেদিন ওখানে ভোট হলেই চলে আসতে পারবে, বড় কথা নয়। চারদিক দিয়ে বিজেপি ঘিরে রেখেছে। বিজেপি ছাড়া অন্য দল তৃণমূল যখন ছিল তখন বাংলাদেশের পোয়া বারো ছিল। তো বাংলাদেশকে তিন দিক থেকে ভারত কিন্তু ঘিরে রেখেছে প্রথম থেকেই। রাজনৈতিক দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারা বেশি ট্যাঁফু করতে পারতো না, আর এখন যখন বিজেপি আছে ট্যাঁফু করার জায়গাটাই একেবারে নেই। বাংলাদেশের বড় শখ হয়েছিল সমুদ্রের গার্জিয়ান হওয়ার। আপনাদের মনে আছে, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশেন তিনি বলেছিলেন, অর্থাৎ বঙ্গোপসাগরে তারাই হচ্ছেন মহারাজ। এমনিতে বাংলাদেশের যে নৌবাহিনী রয়েছে তাদের মুরদ কোনটুকু সেটা আমাদের সকলেই জানা। বাংলাদেশ ফায়ার পাওয়ারে 34 থেকে 37-এর মধ্যে ঘোরাফেরা করে, আর ভারত এখন 3 নম্বর সব থেকে বড় সৈন্যবাহিনী। ভারতের সঙ্গে তা এই বাংলাদেশের বাপ অর্থাৎ পাকিস্তানই লেগে পারে না। অপারেশন সিন্দুরে তাদের একেবারে মুখ চুন মুখ কালো করে দিয়েছিল ভারত, আর তার পোষ্যপুত্র সেখান থেকে যে বেরিয়েছে বাংলাদেশ 37, কোনো ম্যাচ নেই তাদের সঙ্গে, তা সত্ত্বেও তারা মাঝে মধ্যেই ট্যাফু করছিল। তো ভারত এখন 3টে রণতরী অর্থাৎ যুদ্ধ জাহাজ একেবারে বাংলাদেশের মুখের গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবসের একদিন পরে অর্থাৎ 21 তারিখ, যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি, সেদিন 3টে যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছেন। প্রথমটি হচ্ছে আইএনএস দুনাগিরি। এটি হচ্ছে স্টেলথ ফ্রিগেট অর্থাৎ ফাইটার ক্যাটাগরির একটি যুদ্ধ জাহাজ। এবং স্টেলথ মানে যেভাবে বিমানের ক্ষেত্রে আপনারা দেখেন যে র্যাডারে ধরা পড়ে না, অর্থাৎ র্যাডারে ধরা পড়বে না বা র্যাডারে খুব ছোট্ট দেখা যাবে এমন একটি যুদ্ধ জাহাজ, যেখান থেকে মিসাইল টর্পিডো সবকিছু নিক্ষেপণ করা সম্ভব। আইএনএস দুনাগিরির পর ভারত আরেকটি যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে ভাসিয়েছে, তার নাম হচ্ছে আইএনএস সংশোধক। সংশোধক এটি হচ্ছে সার্ভে ভেসেল। সার্ভে ভেসেল মানে, সার্ভে ভেসেল হচ্ছে সমুদ্রের অতলে কি কি ঘোরাফেরা করছে, অর্থাৎ কোনো সাবমেরিন আছে কিনা, কোথাও কোনো ধরনের জলের মধ্যেও বোমা টোমা বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়, বা জলের মধ্যে কি কি ধরনের ইয়ে রয়েছে, গভীরতা কত, অর্থাৎ জলের মধ্যে যা কিছু, জলের মধ্যে সমুদ্রের চোখ হচ্ছে আইএনএস সংশোধক। এগুলোকে বলা হয় লার্জ সার্ভে ভেসেল, সমুদ্রের অতলে সমুদ্রের গভীরে দেখার জন্য। আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরে চীন ঠিক ভারতের বঙ্গোপসাগরের নিচের দিকে অর্থাৎ শ্রীলঙ্কার আশেপাশে এই ধরনের বেশ কয়েকটা সার্ভে ভেসেল নিয়ে ঘোরাফেরা করছিল। সাধারণত সমুদ্রের জিওলজিক্যাল জিনিসপত্র পড়াশোনা করার জন্য, সার্ভে করার জন্য, এগুলোর জন্য চীন বলে থাকে, কিন্তু তাদের আসল লক্ষ্য হচ্ছে গোটা এই অঞ্চলকে একেবারে ছেঁকে দেখা, যে এখানে ঠিক ভারত কোন কোন জায়গায়, ভারতের পটডুব্বি যেগুলো রয়েছে সেগুলো কোথায় রয়েছে, ভারতের যুদ্ধ জাহাজ রয়েছে সেখানে কোথায় রয়েছে, বা ভারত কোথা কোথা থেকে মিসাইল ফায়ার করে, সমস্ত কিছু দেখা। অর্থাৎ বাংলাদেশকে এই দুটো জাহাজ দিয়ে তো কবজা করা যাবেই, তাছাড়া আরেকটি জাহাজ ভারত নামিয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে আরেকটি যুদ্ধ জাহাজ, সেটা হচ্ছে আইএনএস অগ্রায়া। এটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন রোল, অর্থাৎ জলের নিচে যে সমস্ত সাবমেরিন গুলো থাকে, সাবমেরিন এমনি বাংলাদেশের কাছে 4-5টা আমরা শুনেছি যে ওই যে চাইনিজ সাবমেরিন আছে যেগুলো জলে ভাসালে জলের মধ্যেই ডুবে যাবে, সবসময় সাইডেই রাখা থাকে। ওই সাবমেরিন গুলো খুব বাজে কোয়ালিটি, চাইনিজ মাল যেমন চললে চাঁদ অব্দি, না চললে বিকেল অব্দি, তো সেরকমই তাদের শক্তি। কিন্তু ভারত এই আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রায়া এবং আইএনএস সংশোধক 3টি জাহাজ একেবারে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। মানে একটা মারধর করার জন্য, একটা সমুদ্রের নিচে দেখাশোনা করার জন্য,
এবং একটা হচ্ছে সমুদ্রের নিচে যে সমস্ত সাবমেরিন টাবমেরিন থাকবে সেগুলোকে খেয়ে ফেলার জন্য। একেবারে বাংলাদেশকে এই তিনটে যুদ্ধ জাহাজ দিয়ে চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলা সম্ভব। বাংলাদেশের তিন দিকে ভারত, আর একদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরেও দাঁড়িয়ে আছে কে? দাঁড়িয়ে আছে ভারতীয় নৌবাহিনী, যার বাংলাদেশের সঙ্গে কোনো ম্যাচ নেই। একটাই ম্যাচ পৃথিবীতে যদি থেকে থাকে, একটা দুটো ম্যাচ আছে, একটা আমেরিকা, একটা চায়না। রাশিয়ার সঙ্গে তো অনেক দূরত্বের ব্যাপার আছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিষয় নেই। রাশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের ঝুট ঝামেলার কোনো বিষয়ই নেই। মূলত বলা হচ্ছে এটা ভারত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 21শে জুন যখন এই গোটা তিনটে যুদ্ধ জাহাজ, তিনটে ইন্ডিয়ান নেভি শিপ যখন ভাসিয়ে দিলেন জলে, তখন বলা হচ্ছে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। অর্থাৎ বাংলাদেশ হলেও একদিকে বাংলাদেশকে যেমন একটু চাপে রাখার ব্যাপার তো নিশ্চয়ই আছে, ভারত কখনো মুখে বলবে না, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের ওই মিত্রতার একটা ঢপের চুক্তি টুক্তি আছে। কিন্তু মিত্রতার আড়ালে এখন বাংলাদেশ আমাদের পূর্ব দিকের সব থেকে বড় শত্রু। মিয়ানমার টিয়ানমার কোনো ব্যাপার নয়, আসল শত্রু হচ্ছে বাংলাদেশ। চীনও কখনো ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না, কারণ চীন হচ্ছে একটা বড় অর্থনৈতিক শক্তি। যুদ্ধ করতে গেলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, কোনো বড় অর্থনৈতিক শক্তি সরাসরি যুদ্ধে বেশি জড়াতে চায় না। আপনার আমেরিকাকেও দেখুন, এখন খুব বেশি কোনো দেশের সঙ্গে তারা যুদ্ধে জড়াতে চাইছে না। দু একটা দেশের উপরে মিসাইল টিসাইল ছড়ে আবার সন্ধি চুক্তি করে নেয়। সেই সন্ধি চুক্তির ব্যাপারে একটু পরে আপনাদেরকে বলবো, আগে এই ব্যাপারটাকে সালটে নিই। ভারতের এই তিনটে জাহাজ ছাড়াও ভারতের প্রচুর এখানে শক্তি আছে। ভারতের ব্যাটলশিপ ক্যারিয়ার রয়েছে, ভারতের ডেস্ট্রয়ার রয়েছে, সমস্ত ধরন যত যুদ্ধের জাহাজ হয় সবটা নিয়ে, পুরো ব্যাটল গ্রুপ নিয়ে ভারত কিন্তু বে অফ বেঙ্গলে তৈরি হয়ে বসে আছে। শুধুমাত্র কি বাংলাদেশ? শুধুমাত্র বাংলাদেশ নয়, সামনে স্ট্রেট অফ মালাক্কা দিয়ে, স্ট্রিং অফ পার্লস যোজনা যেটা চীনের ছিল, স্ট্রেট অফ মালাক্কা দিয়ে নিচ থেকে, ওখান থেকে যখন আসে ভারতও কিন্তু সেখানে তৈরি হয়ে থাকতে চায়। স্ট্রেট অফ মালাক্কা হচ্ছে ইন্দোনেশিয়ার নিচের দিকের যে অংশ, যেখান থেকে একটা স্ট্রেট অফ হরমুজ, যেরকম আপনাদের পাকিস্তান এবং ইরানের পাশে, ইরানের ঠিক পাশ থেকে যেরকম স্ট্রেট অফ হরমুজ বেরোচ্ছে, সেরকমই হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের ডান দিক থেকে যে একটা সরু লাইনটা বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা। তো সেখান থেকে যখন চীনের জাহাজ টাহাজ বেরোবে, তখন ভারত এখানে কিন্তু প্রস্তুত হয়ে বসে থাকতে চায় যে চীন কখনো বেগরবাই করলে চীনকেও যেন ট্যাকেল করা যায়। শুধু একা তো বাংলাদেশ নয়, চীন পাকিস্তানকেও ভারতকে কিন্তু হ্যান্ডেল করতে হয়, সেই বিষয় আশয় তো রয়েছে। ফলে চাইনিজ অ্যাগ্রেশন, পাকিস্তানি অ্যাগ্রেশন এবং বাংলাদেশ অ্যাগ্রেশন সবটার জন্য ভারত কিন্তু প্রস্তুত হয়ে থাকছে। এবং এই যে তিনটে যুদ্ধ জাহাজ, এটা কিন্তু ভারত কোথাও থেকে আমদানি করেনি। বাংলাদেশ পাকিস্তানকে তাদের আব্বা হুজুরের কাছ থেকে আমদানি করতে হয়, চীনের কাছ থেকে। কিন্তু ভারত তৈরি করেছে কোথায়? ভারত এটা তৈরি করেছে একেবারে কলকাতাতেই, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স হচ্ছে ভারতের একটি অগ্রণী, যেখানে সব থেকে বেশি এই আমাদের পূর্ব দিকে যুদ্ধ জাহাজ টাহাজ তৈরি হয়। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স হচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য খুব একটা শক্ত ভিত। তো এটা গেল বিষয় আপনাদেরকে, যেটা আমি বললাম যে ভারত একেবারে কিন্তু তৈরি হয়ে থাকছে এই যে বেগরবাই বাংলাদেশ মাঝে মধ্যে করে না, তাদের বেগরবাইয়ের জবাব দেওয়ার জন্য। অন্যদিকে আর একটা আপডেট আপনাদেরকে দিই, সেই বড় আপডেটটা হলো যে একটা যুদ্ধ এতদিন ধরে ক্রমাগতভাবে মিডল ইস্টে চলছে। আমেরিকা একদিকে, ইসরায়েল অন্যদিকে, ইরান এবং ইরানের সহযোগী লেবনান, হিজবুল্লাহ টিজবুল্লাহ এই সমস্ত। তো আমেরিকা আপনারা জানেন যে বেশিক্ষণ কোথাও দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ায় না, বা যুদ্ধে খুব বেশি আমেরিকার যে সাফল্য হয়ে যায়, আমেরিকা কিছু শর্ট টার্ম গোল নিয়ে এগোয় এই সমস্ত যুদ্ধের ক্ষেত্রে। তো সেই গোল কি আদৌ পূর্ণ হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু আপাতত ইরানকে যতটা একেবারে ব্যাকল্যাশ করা সম্ভব ততটা করার পর এবার আমেরিকা এই যুদ্ধ থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছে। এটাই হচ্ছে একদম বাস্তব পরিস্থিতি। তাই প্রেশারাইজ করছে ইরানকে কোনোভাবে যাতে শান্তি চুক্তি যাতে সই করে নেওয়া হয়। শান্তি চুক্তির জন্য দুই পক্ষ বসেছে এখন কোথায়? দুই পক্ষ বসেছে এখন সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে জেডি ভান্স আমেরিকার তরফ থেকে তিনি পৌঁছে গেছেন বার্জেন স্টক রিসর্টে। সেখানে কিন্তু পৌঁছে গেছেন ইরানের পক্ষের যারা রয়েছেন শান্তি চুক্তি করার জন্য। কাতার খুব নেগোশিয়েট করেছিল এই শান্তি চুক্তির জন্য, এবং 60 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। 60 দিন দুপক্ষকে দেখবে, এর মধ্যে পুরো শান্তি চুক্তি পুরো কমপ্লিট করে ফেলতে হবে। কোনো নতুন করে কেউ কোনো পক্ষের উপরে হামলা করবে না, এবং 14টি শর্ত রাখা হয়েছে, 14টি শর্ত আরোপ করা হয়েছে আমেরিকার তরফ থেকে। যে এই তারা যে নিউক্লিয়ার পাওয়ারটাকে ডেভেলপ করার চেষ্টা করছে, এটাকে কোনোভাবেই অস্ত্রে তৈরি করবে না, তাদের যে অয়েল ভান্ডারটা রয়েছে সেটা কাকে কাকে বিক্রি করতে পারবে না, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলি শর্ত তাদের উপর আরোপ করা হয়েছে।
তো তার মধ্যে ইরান যেটা বলছে, ইরানেরও কিছু বক্তব্য আছে। ইরানের বক্তব্য হচ্ছে কাতারে আটকে থাকা যে $600 কোটি তহবিল যেটা আটকে রয়েছে ইরানের কাতারে, সেটাকে ছাড়তে হবে। এবং আমেরিকার কাছেও অনেক বকেয়া টকেয়া রয়েছে, আমেরিকা অনেক কিছু দেবে বলেছিল, দেয়নি, টাকাটা নিয়ে নিয়েছে, সেরকম অনেক কিছু আছে, সেগুলো আটকে রাখবে, সেগুলোকে ছাড়তে হবে ধীরে ধীরে আমেরিকার তরফ থেকে। এবং আমেরিকার দাবি হচ্ছে তাদের যে পারমাণবিক যে চুল্লিগুলো রয়েছে সেগুলোকে ভিজিট করতে দেবে, পারমাণবিক চুল্লি কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, আমেরিকা তো খুব ভালো এসব বিষয়ে বিশেষজ্ঞ, তো তাদের দেখতে হবে। আরো কয়েকটা রাষ্ট্র রয়েছে, ইসরায়েলকেও তাদের কনফিডেন্সে নিতে হবে, নতুন করে ইসরায়েলের উপরে আক্রমণ করা যাবে না। অন্যদিকে ইরানও বলছে যে লেবনানের উপরে যে আক্রমণ হচ্ছে সেগুলোকেও বন্ধ রাখতে হবে, কোনো নতুন করে কোনো তাদের বন্ধু রাষ্ট্রের উপরে, মিত্র রাষ্ট্রের উপরে হামলা করা যাবে না, এইগুলো রয়েছে। পারমাণবিক ইরানের কর্মসূচি পুরো আটকে গেছে। ইরানের এই কর্মসূচি আটকে যাওয়ার বড় কারণ হচ্ছে যে ইসরায়েল ক্রমাগত যেভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে সমস্ত জায়গায় ছিল সেই সমস্ত জায়গায় পরপর আক্রমণ করেছে, যার জন্য বড্ড বেকায়দায় পড়েছে। তো সেইগুলো বন্ধ রাখতে হবে। এবং আপনারা জানেন যে যখন এই কথাবার্তা হচ্ছে তখন অলরেডি শনিবার নতুন করে ইসরায়েল আক্রমণ করেছে লেবনানের উপরে, ফলে এরা খেপে গেছে ইরান গোষ্ঠী, এবং ইরান বলছে যে স্ট্রেট অফ হরমুজ তারা বন্ধ রাখবে। আমেরিকা বারংবার বলছে স্ট্রেট অফ হরমুজ কিন্তু খুলে দিতে হবে। তো এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে রয়েছে। আপনাদের কি মনে হয় যে এই ঝুট ঝামেলা যেটা চলছে সেটা আদৌ বন্ধ হবে কিনা? ইসরায়েল কি লেবনান সহ অন্যান্য যে জঙ্গি গোষ্ঠী আছে যতক্ষণ না তারা শেষ করবে ততক্ষণ তাদের উপরে আক্রমণ করা বন্ধ রাখবে, নাকি আক্রমণ করেই যাবে? এই সন্ধি চুক্তি কি হবে না হবে না, এটা আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। আমাদের চ্যানেলের বা আমাদের কাজ যদি আপনাদের ভালো থাকে, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন বা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে।